সারাদিন প্রবল গরমের পর একটুখানি বৃষ্টি নেমেছে। জানি না এতে কতখানি মাটি ভিজবে বা মাটির তাপটা কমবে জানি না, তবে বিদ্যুৎ চমকাচ্ছে এবং এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। আমি অনেক ব্লগ করিনি, আমি ফ্রন্ট ক্যামেরায় আসছি। সারভাইভার অরুণিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি অনেক দিন বাদে ব্লগ দিলেও আপনারা কেউ কেউ হয়তো আমার ব্লগের জন্য অপেক্ষায় আছেন। আপাতত বসে পড়েছি আমার এই মেশিনটি নিয়ে। এই মেশিনটি নিয়েও একটা গল্প আছে, কারণ মেশিনটায় এক জায়গায়, এটা হচ্ছে উষা জেনম অ্যালিওর ডিএক্স মার্ভেলা মেশিন। তো এই মেশিনটা দিয়ে অনেক কিছু করা যায়। হ্যাঁ, আমার ফাঁকা চোখ দেখা যাচ্ছে, কারণ আমি ডাইটাও লাগাতে পারিনি। খুবই মানসিক একটা টানাপোড়েন চলছিল, আপনাদের সবটাই বলবো। তো আগে আসি মেশিনটার কথায়। অবশ্যই যারা সেলাই মেশিন, অটোমেটিক সেলাই মেশিন কেনার কথা ভাবছেন, তাদেরকে আমি এই মেশিনের এই মডেলটি রেকমেন্ড অবশ্যই করব। যারা একটু সেলাই করতে ভালোবাসেন, সাদামাটা শুধু রিফু কর্ম বা পর্দা সেলাই, বালিশের কাভার বা একটা জামা বানানো, নাইটি বানানোর বাইরে একটুখানি পিকো করতে, শাড়ির ফল লাগাতে বা ইত্যাদি আরও অনেক কিছু এমব্রয়ডারির কাজ করতে ভালোবাসেন, মেশিন এমব্রয়ডারি কাজ করতে ভালোবাসেন, তাদের জন্য এই মেশিনটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, কিন্তু সারা জীবনের মতো। তো আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো ছিলাম না, এখনও যে খুব একটা ভালো আছে তা নয়, এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে চ্যানেলটি দেখেন, ভিজিট করেন, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি যে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো আজকে আমি মোটেও মার্ভেলা অ্যালিওর ডিএক্স নিয়ে কথা বলতে আসিনি। এর মধ্যে আপনাদের সবাইকেই বলেছে যে আমার ছেলে স্বাভাবিকের তুলনায় একটু একটু অতিরিক্ত স্পেশাল, মানে কি বলবো, স্পেশাল চাইল্ড আর কি। অবশ্যই তো খুব যে স্পেশাল চাইল্ড একেবারে তার জন্য সে 7 খুন মাপ এরকম নয়। বর্ডার লাইন স্পেশালিটি, বর্ডার লাইন রিটার্ডেশন আছে এবং বাড়িতে মায়ের গায়ে হাত তুলতে তুলতে ব্যাপারটা বাইরে অবধি গড়িয়েছে। এমনই গড়িয়েছে যে সেটা আমি কোনো কিছুই লুকোতে চাই না যে এই ও একটি অন্য রাজনৈতিক দলের সঙ্গে ইদানিং যুক্ত হয়েছে এবং সেখানে র্যালিতে গিয়েছিল। সেখানে সেই যে মেয়েটির সঙ্গে, সেই মেয়েটি যাই করে থাকুক না কেন, একজন মহিলার গায়ে, সে যে বয়সেরই হোক, সে যাই করে থাকুক, মহিলার গায়ে জনসমক্ষে বা জনসমক্ষে নির্জনেও হাত তোলা অত্যন্ত বড় অপরাধ। সব থেকে বড় অপরাধ হয়তো আমি করেছি, কারণ আমার গায়ে যখন হাত তুলেছিল তখনই আমার ওকে শাসন করা উচিত ছিল বা এই নিয়ে ডক্টরের কাছে যাওয়া উচিত ছিল যে কেন ওর এত তীব্র রাগ। অনেক ছোটোবেলা থেকেই এই জিনিসটা আছে এবং এখন ওই রাগটা, ওর যেহেতু 110 কেজি ওজন, এবং সেই রাগ এবং শারীরিক সক্ষমতাটা ও আমার উপরে, আমি যেহেতু আমার শরীর ভালো নয় এবং আমি শারীরিকভাবেও এতটাও সক্ষম নই যে ওর সঙ্গে পেরে উঠবো। আমাকে আর যে কাজগুলো করতে হয় সেগুলো নেহাত অপারগ হয়ে আমি ছাড়া কে করবে, কেউ করবে না, পড়ে থাকবে, সেজন্যই আমাকে করতে হয়, শরীর খারাপ নিয়েও করতে হয়। তো সেটাকে কাজে লাগিয়ে সবসময় যে ও রাগটা হচ্ছে, যে যেটার জন্য মেডিকেশন দরকার, ট্রিটমেন্ট দরকার, সেরকম নয়, কিন্তু ওই রাগের একটা ভান দেখিয়ে জোর করে জিনিস আদায় করা, টাকা আদায় করা, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমার ছেলের মধ্যে আছে। এবং আমার ছেলে, আমি অন্যের ছেলের কথা বলবো, আমার নিজের ছেলের কথা দোষ ত্রুটি আমি দেখবো না, আমি সেই ধরনের মা মোটেও নই। আগে আমি যদি আমার ছেলে যদি অন্য কেউ কোনো ছেলে যদি আমার ছেলেকে 10টা গালাগালি দেয়, আমি আগে আমার ছেলেকে মারবো, তারপর আমি পরের ছেলের কথা শুনবো। আমি এই ধরনের মা। কিন্তু এই অন্যায়টা আমি, এই ভুলটা আমি করেছি, তার অনেক কারণ আছে, অবশ্যই কারণ আছে, যে আমি সেই তৎক্ষণাৎ আমি ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট ইত্যাদি করতে পারিনি। তো ব্যাপারটি র্যাপ ওকে তুলে নিয়ে যায় এবং অনেক বড় কিছু হতে পারতো। সারা জীবনের জন্য আমি হয়তো আমার ছেলেকে জেলবন্দি দেখতে পেতাম, যে এমনও রটনা হয়ে যেতে পারতো যে ও কোনো একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে আক্রমণ করতে গেছে। ব্যাপারটা সাংবাদিকদের ক্যামেরায় চলে এলে ব্যাপারটা এরকমও হতে পারতো, কিন্তু সেটা হয়নি। ওরা নিয়ে গিয়ে লোকাল থানায় জমা করে এবং সেখান থেকে আমি মেয়েটির হাতে পায়ে ধরি এবং মেয়েটি অত্যন্ত ক্ষীণকায়। অনেক কিছু ঘটে যেতে পারতো, যেটা আমি এখন চিন্তা করতেও পর্যন্ত ভয় পাচ্ছি যে এত কিছু ঘটে যেতে পারতো। তো যাই হোক, ব্যাপারটি যেহেতু র্যাপ ওকে জমা করেছিল, কেস হয়নি, মেয়েটি কেস করেনি এইবারের মতো। তবে আমার ছেলেকে মুচলেখা দিতে হয়েছে যে ভবিষ্যতে ওই ধরনের কোনো কাজ করলে ওর প্রতি যথাযোগ্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং মেয়েটিকেও একটি আবেদন করতে হয়েছে যে এখনকার মতো ও কেস তুলে নিল, কেস করলো না, কিন্তু ভবিষ্যতে যদি ওই আমার ছেলে যদি এরকম করে তাহলে ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে থানা কর্তৃপক্ষকে। এবং যথারীতি মাকে বকুনি খেতে হয়েছে থানাতে। আমি অস্বীকার করছি না যে আমি দোষী। এবং আজকে আমি ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম, বিখ্যাত এখানকার, মানে আপনারা গুগলে সার্চ করলে যে 10জন নাম করা সাইকিয়াট্রিস্ট পাবেন কলকাতার, তাদের মধ্যে একজন, আমি নামটি উল্লেখ করতে চাইছি না, তিনি কল্যাণীতে প্র্যাকটিস করেন, কল্যাণী এইমসে আছেন, কল্যাণী গান্ধী হসপিটালে আছেন, তার চিকিৎসাধীনে আমিও আছি। এবং ওই ভদ্রলোকের এমনই একটা, ওই ডক্টরের এমনই একটা ব্যাপার আছে, মানে স্নেহের প্রলেপ যেন, ওনাকে দেখলে বা ওনার সঙ্গে কথা বললে যেন একটা স্নেহের প্রলেপ পড়ে, মনের ভেতরের ক্ষতগুলো যেন কিছুটা প্রশমিত হয়।
উনি ওষুধ দিয়েছেন এবং আমাকে বকেছেন অবশ্যই যে বাড়ি থেকে শুরু হয়, বাড়িতে প্রথমে বাড়ির লোকের গায়ে হাত ওঠে, তারপর আস্তে আস্তে বাইরে যায় এবং এটা বড় আকার ধারণ করে, এবং যখন বড় আকার ধারণ করে থানা পুলিশ বাইরের লোকের মারপিট ইত্যাদি হয় তখনই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, আমি অস্বীকার করছি না, সবটাই আমি আমার দোষ হিসাবেই মেনে নিলাম, আমি অন্য কাউকে দোষী করতে চাইছি না। যাই হোক, তো উনি ওষুধ দিয়েছেন, 45 দিনের ওষুধ দিয়েছেন এবং আমাকে ডাক্তারবাবুর সঙ্গে কন্টিনিউয়াস হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখতে হবে, কারণ এই ওষুধগুলো খেলে আপনাদেরও আমি বলেছি আগে যে আমার প্রথমে শরীর রিজেক্ট করে, মানে শরীর মানিয়ে নিতে একটু সময় লাগে। তো ওর যেহেতু ওবিসিটি রয়েছে, ওবিসিটির জন্য ওকে যিনি দেখেন, ওর যে এন্ডোক্রিনোলজিস্ট দেখেন, যেহেতু ওর সুগার হয়েছিল ইত্যাদি হয়েছিল, বা কিছুদিন আগেও আপনাদের বলছিলাম হসপিটালাইজড হয়েছিল, তখন ফাস্টিং সুগার 94 ছিল। তো সেজন্য ডাক্তারবাবু, মানে ওর যিনি ডাক্তারবাবু, তিনি ওষুধ কিছু দেননি, বলেছিলেন যে খাবারটা কন্ট্রোল করতে। আমি জানি যে ওর খাবারটা কন্ট্রোল কীভাবে করতে হবে, আগে মানে ডায়েট চার্ট ফার্ট ছিল, কিন্তু যেহেতু ছেলে বাইরে বেরোচ্ছে, বাইরে বেরিয়ে আজকেই শুনলাম যে বাইরে বেরিয়ে রোল খেয়েছে, তো কার্বোহাইড্রেট কমাতে হবে, ভাজা পোড়া খাওয়া কমাতে হবে, লাইট খাবার খেতে হবে, সবই তো জানি, সবটাই তো জানি, নিরক্ষর অশিক্ষিত এরকম তো নই যে জানবো না কিছু। তো ওষুধ দিয়েছেন, মেটফর্মিন গ্রুপের একটা ওষুধ দিয়েছেন, আর তার সঙ্গে অনেকগুলো ওষুধ দিয়েছেন। একটা হচ্ছে গ্যাসের ওষুধ দিয়েছেন, একটা মেটফর্মিন দিয়েছেন, আর বাকি দুটো ওর যে এত রাগ, ওর যে মানে হাইপার একটা ব্যাপার, মানে সামান্য কথাতে একেবারে জ্বলে পুড়ে যাওয়া, জিনিস ছুঁড়ে মারা, গালিগালাজ করা বা মেরে টেরে দেওয়া, একেবারে খুন করে দেওয়ার মতন একেবারে অ্যাগ্রেশন, এই ধরনের ব্যাপারগুলো থেকে অনেক শান্ত হবে, ওর কনসেন্ট্রেশন লেভেল বাড়বে ইত্যাদি ডাক্তারবাবু বলেছেন। তবে ওই সব জায়গায় একটাই কথা, যে ডাক্তারবাবুরা প্রত্যেকেই বলেন যে ওজনটা কমাতে হবে। আমি বুঝি ওজন কমাতে হবে, কিন্তু একটা 22 বছরের ছেলের পুরোটা কিন্তু মায়ের, মানে অন্যদের ক্ষেত্রেও যদি বলি, পুরোটা পেরেন্টসের আন্ডারে থাকে না, মানে নিয়ন্ত্রণে থাকে না, এবং যদি থাকে সেটাও কিন্তু খুব একটা স্বাভাবিক জিনিস নয়। সেই পেরেন্টস ও যে খুব মানসিকভাবে সুস্থ সেটাও আমি মনে করি না। হ্যাঁ, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে বলেছেন, মানে সেটা মা বাবাকে অবশ্যই দেখে রাখতে হবে, আমি দেখে রাখবো, চেষ্টা করব। তো যাই হোক, খানিকটা যেন একটু মনে বল পাচ্ছি যে এবার হয়তো ব্যাপারটা যে হারে যেদিকে তীব্রভাবে যাচ্ছিল, আমি খানিকটা অসহায় বোধ করতাম যে এর কি কোনো শেষ নেই, মানে আমি নিজেকে শেষ করে দেওয়ার কথা চিন্তা করতাম, যে কোনো দিকেই আমি কিছু করতে পারছি না, আমি সমস্তটাই বুঝতে পারছি কিন্তু কিছুই নিয়ন্ত্রণ করতে পারছি না, বা তার নিরাময়ও করতে পারছি না, সেই সমস্ত কারণে। এবং তারপরে পারিপার্শ্বিক তো থাকেই, যে মানে আমিও হয়তো কিছুটা ওর মতোই হয়ে যাচ্ছিলাম, যে কে আমাকে বললো ইউ লুক লাইক মঙ্কি, আমি তাতে করে খুব আপসেট হয়ে গেলাম। 15 দিন আমি ব্লগ দিলাম না, এটাও তো কোনো কাজের কথা নয়, প্রায় আমার মাথায় এতগুলো পাকা চলতে এমনি হয়নি, তাহলে আমারও তো উচিত ছিল যে আমার এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করা, মনটাকে নিয়ন্ত্রণ করা। বা হ্যাঁ, আমি ভীষণ মেডিটেশন করি, ভীষণভাবে চ্যান্টিং শুনি, সব কিছুতে মনটা, হ্যাঁ চ্যান্টিং শুনলে মনটা শান্ত হয়। এবং সব থেকে আনন্দের কথা হচ্ছে যে ছেলেকে এইবার হয়তো সুস্থ করে তুলতে পারবো, তার সঙ্গে মেশিনটা, দাঁড়ান ফ্রন্ট ক্যামেরা, তার সঙ্গে এই মেশিনটা কী হচ্ছিল, মেশিনটা যে এমব্রয়ডারি করার একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা থাকলে এইখানটা এই নিডলটা স্টিক করে যায়, মানে একই জায়গায় সুচটা বারবার পড়তে থাকে। এইবার আমি তোলপাড় করে ভেবেছি যে আমার মেশিন বোধহয় খারাপ হয়ে গেছে। এবার এই ব্যারাকপুরে এখানে উষার ডিস্ট্রিবিউটারশিপ আছে, চম্পা সিনেমা বিল্ডিংটা যেখানে ছিল, সেখানে যেটা হ্যান্ড হেল্ড সেলাই মেশিন, সেই মেশিনের দোকান আছে, কিন্তু অটোমেটিক মেশিন সেই শিয়ালদায় আছে। এখানে কোনো মেকানিকও নেই, এবং এখানে যে বাবলুদা আছে, বাবলু টেলার্স, বাবলুদাকে আমার ছেলের কাছে পাঠিয়েছিলাম, বাবলুদার কাছে। বাবলুদা বলেছে যে এই মেশিন ঠিক করা, ও এই সম্পর্কে কিছুই জানে না। তো এরপরে আমার ভরসা ইউটিউব, তো ইউটিউব দেখে দেখে এই চেম্বারে, ডক্টর চেম্বারে যাওয়ার আগেই ব্যাপারটাকে সর্ট আউট করে ফেলেছিলাম। এবং তারপরে এসে একটা জামা, মানে তলাটা কেটেছি আমি, যেহেতু স্লিভলেস, এখানে হেম সেলাই দিলাম, মানে হেম সেলাই মানে মুড়লাম আর কি, তুরপাই করলাম। আর স্লিভলেস পরতে আমি খুব একটা স্বচ্ছন্দ নই, কারণ আমার যেহেতু লিমফিডিমা আছে, আমার হাতগুলো কোনোই পর্যন্ত অস্বাভাবিক কেমন একটা ফোলা গোবদা, তার মধ্যে পেশিগুলোর শৈথিল্য এসে গেছে, খুবই বিশ্রী লাগে দেখতে। হ্যাঁ, পড়েছি এবারে ডক্টর চেম্বারে যখন গিয়েছিলাম আমি, তখন অবশ্যই পড়েছি, গরমের মধ্যে পড়ে গিয়েছিলাম, কিন্তু ওড়না দিয়ে যথাযথভাবে ঢাকা ছিল। তো মেশিনটা ঠিক হয়েছে, এটা একটা বড় খবর। আর এই দিকে দেখুন, এই কাজে একটু এন্থু আনার জন্য এই যে আলনাটা এখানে অগোছালো অবস্থায় আছে, আর আমার যে জামা কাপড় থাকে একটা র্যাক, এই জায়গাটা অগোছালো অবস্থায় আছে। এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটায় আমার আলনাটা ঢুকে যাবে। তো আলনাটাকে আমি, কালকে তো বাড়িতে কেউ থাকবে না, মানে ছেলে থাকবে না, ছেলে থাকবে বুথে, মানে সে আর কিছু পারুক না পারুক, এই জিনিসটি সে খুব বুঝেছে। যে আমার যদিও একেবারেই মত ছিল না যে এত এই, মানে সে বাকি কিছু বোঝে না, এত কিছু লোকজনের মধ্যে একটা মেয়ের গায়ে হাত তুলে দিচ্ছে, মাকে গায়ে হাত তুলে দিচ্ছে, বা সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে মা একটা সামান্যই আর কি করেছে, তাতে করে মাকে বলছে টেনে এক চড় মারবো। আমি সত্যিই আপনাদের সবার সামনে আমি স্বীকার করছি যে আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি। আমি অন্যের ছেলেকে কি মানুষ করবো, আমার নিজের ছেলেকে আমি মানুষ করতে পারিনি। আমি সব দিক দিয়ে ফেলিওর, না আমি ভালো কন্যা হতে পেরেছি, না আমি ভালো বউ হতে পেরেছি, না আমি ভালো বৌমা হতে পেরেছি, না আমি ভালো স্ত্রী হতে পেরেছি, না আমি ভালো মা হতে পেরেছি।
আমার সবটাই ফেলিওর, জীবনের সবটা ফেলিওর, সমস্ত ফেলিওরটাকে নিয়ে জীবনটাকে বয়ে নিয়ে যাচ্ছি। এটা আর কতদিন চলবে জানি না, তবে এই ফেলিওরটাকে সবটা তো আমার হাতে নেই, নিয়ন্ত্রণে নেই। তো যতটুকু দিনের 5 মিনিট 10 মিনিট করে আমি সময় ভাগ করে নিই, ভাগ করে করে ভাবি যে এই সময়টুকু অন্তত আমি একটু রিমার্কেবল করে রাখবো, একটু ভালো থাকবো, একটু ভালো হবো, এরকম চিন্তা করি। তো বাইরে যে আমার পুটপুটি ডুগডুগি আর গুড়গুড়ি ছিল, তাদের মধ্যে 3জনকে আমার ছেড়ে দিয়েছিল আনন্দপুরীর মাঠে। তো সেখানে ব্যাপারটা হচ্ছে, দাঁড়ান আবার ফ্রন্ট ক্যামেরায়। তো পুটপুটি ডুগডুগি গুড়গুড়িকে ছেড়ে দিয়ে আসার সময় পুটপুটিটি যেটি বেশি আহ্লাদি ছিল, পুটপুটি একটা ছোটো ব্যাগের মধ্যে নিয়ে গেছিলো। ওই যে বললাম রাগ, অতিরিক্ত রাগ, কোনো কিছু আগু কিছু চিন্তা না করে কাজ করা। যখন আনন্দপুরী মাঠ অব্দি নিয়ে গেছে, পুটপুটি অলরেডি মারা গেছে। আমার ভীষণই কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, কিছু করার নেই, মারা গেছে। তারপরে বিকেলবেলা ওর অনুশোচনা হচ্ছে, বিবেক দংশন হয়েছে, ও আবার গেছে, সেই জায়গায় গিয়েছে। তো বাকি দুটির মধ্যে একটিকে পেয়েছে, সে ওর পায়ের কাছে সে কান্নাকাটি করছিল, সেটাকে আবার বুকে করে বাড়িতে নিয়ে এসে তার মায়ের কাছে দিয়েছে, সেটাই আছে। আজকে আবার বিকেলবেলা পরে দ্বিতীয়টিকে খুঁজে পেয়েছে, দ্বিতীয়টিকেও নিয়ে আসার জন্য চেষ্টা করছিল। এবং এই কুকুর বাচ্চা নিয়ে পাড়াতে, মানে আমাদের পাশাপাশি বাড়ির মধ্যে ভীষণ অশান্তি চলছে। যে কুকুরটি কিন্তু, আমি কুকুরের বাচ্চা বা কুকুর কোনোটি আমি ওন করি না। এবং কুকুরটি যে বাড়িতে বাচ্চা দিয়েছিল, সেই বাড়িতে একটি পুজো ছিল, সেখানে মাইক, জেনারেটর ইত্যাদি সমস্ত কারণে, লাইট ইত্যাদি কারণে বাচ্চাগুলিকে নিয়ে এসে আমাদের বাড়িতে এসে ওঠে। আমাদের বাইরে একটি উঠোন আছে, সেখানে এসে ওঠে। এবং তারপরে ওই বাড়ির যে দিদি, পুটিদি, সে বহুবার চেষ্টা করা সত্ত্বেও সেই মা আমাকে বিশ্বাসযোগ্য মনে করে তার বাচ্চাগুলিকে নিয়ে এখানেই থেকে যায়। সেই ক্ষেত্রে ওনারশিপের কোনো ব্যাপার নেই, আমি ওনও করি না, ডিসওনও করি না। আমি বারবার বলেছি যে আমার একটি প্রবলেম আছে, আমি যে কারণে এখন কুকুর বাচ্চাকে ছেড়ে দিতে পারবো না। আমার মানে মায়া পড়ে গেলে আমি ছাড়তে পারি না। আমার ছেলের ক্ষেত্রেও তাই পারে না ছাড়তে, যে আমার নিয়ে এসেছে। তো কুকুর বাচ্চা স্বাভাবিক বাচ্চা, তাদের তো সে বোধ নেই, যাচ্ছে পায়খানা করছে, করে আসছে, হিসু করে আসছে, ইত্যাদি করে আসছে, সেই নিয়ে অশান্তি হচ্ছে। তো আমি জাস্ট ইগনোর করে যাচ্ছি, চুপ করে আছি, চুপ করে থাকা ছাড়া তো আর কোনো কিছু করার নেই। তো ঠিক সেই কারণেই আমি মানে বারণ করা হয়েছে ছেলেকে, যে তুই একবার ছেড়ে দিয়েছিলি, আবার নিয়ে আসলে সেটা নিয়ে আবার গন্ডগোল হবে। আমি এই যে ছেড়ে দিয়ে আসাটা, এটা ডিসোন করার একটা প্রক্রিয়া ধরে নি। একটাকে এনেছি, সে মায়ের কাছে থাক, দুধ খাক, বড় হোক, যেটুকুনি পাতপুরানি খাবার আমি দিতে পারবো সেটুকুনি খাবে, তারপরে বাকিটা খাবার আশেপাশে থেকে জোগাড় করে নেবে। এই সমস্তটা নিয়ে আমি ভীষণ খারাপ ছিলাম। আমার মুখ চোখ দেখেও বুঝতে পারছেন যে গরমে খুব একটা ভালো নেই। যদিও এসি আছে, এবং আমার একটা ব্যাপার আছে, ছেলে বাড়িতে না থাকলে আমি এসি চালাই না, কারণ এসিটা গয়না বিক্রি করে কিনেছি আমি ছেলের জন্য। আরও অনেক কিছু কিনেছি, এই মেশিন কেনাটাও আমার গয়না বিক্রি করেই কেনা। তবে এই মেশিনটা অবশ্যই আমার ছেলের জন্য কাজে লাগে, আমার জন্য কাজে লাগে, কারণ অনেকটা টাকা আমি সাশ্রয় করতে পারবো। যে ওই মানে একটু আমাজনে বা ফ্লিপকার্টে বা মিশোতে গিয়ে দেখবেন যে পাশ বালিশের কভারের, দুটো পাশ বালিশের কভারের কী পরিমাণ দাম। আর তাছাড়া আমার জামা, আমি মানে আমার নাইটি বা আমার ছেলের প্যান্ট, আমি যেহেতু ওবিস, প্যান্টগুলো ফেসে যায়, ফেটে যায়, সেগুলো আমাকে রিপেয়ার করতে হয়। তো অন্ততপক্ষে 20টা টাকা বাঁচাতে পারবো এগুলো। আর আমার নিজেরও একটা হবি আছে, আমার সেলাই পড়াই করতে খুব ভালো লাগে। তো এই ছিল আজকের গল্প, এই ছিল আজকের ব্লগ। আশা করি সবাই ভালো থাকবেন, এবং আবারও বলছি দেখার জন্য। আমি শুধু বকবকি করে গেলাম, কিছু দেখালাম না সেইভাবে। ব্লগ যেটা বলে সকাল থেকে রাত্রির পর্যন্ত কী কাজ করেছে, সেগুলো কিছুই দেখালাম না। তো মার্জনা করে নেবেন। আশা করি আগামী দিনে আমি দেখাতে পারবো। কালকে আমাদের এখানে ভোট, তো সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবো, অনেক সকালে গিয়েই ভোটটা দিয়ে আসবো। ভোটটা সবাই দেবেন, ভোটটা হচ্ছে জনগণের অধিকার এবং জনগণের রায়, এটা কিন্তু খুব জরুরি। এবং আমাদের এই নির্বাচন, মানে আমরা কাকে নির্বাচন করছি সেটার উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে, আমাদের ভবিষ্যৎ, আমাদের ভালো থাকা, মন্দ থাকা, সমস্ত কিছু নির্ভর করে। সুতরাং ভালো থাকতে গেলে কারা রাখতে পারবেন সেটা খুব চিন্তা করে, আমি অন্তত খুব চিন্তা করব। আমি সেই চিন্তাটা আজকে সারা রাত ধরে করব, করে তারপর আমি নিশ্চিত করব যে আমি ভোটটা আমার কাকে দেবো। প্রত্যেকটা মানুষের ভোটই ভীষণ মূল্যবান। তবে জানি না যে আজ বছর 30 ধরে যেরকম দিনকাল বা রাজনীতি বা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কাকে ভরসা করবো ঠিক বুঝে উঠতে পারি না। ভালো থাকবেন সকলে। আশা করি কালকের দিনটা কোনো রকম গণ্ডগোল, গোলযোগবিহীনভাবে, কোনো কি বলবো, কোনো প্রাণ অকালে ঝরে যাওয়া এরকম কোনো ঘটনা ছাড়াই যেন দিনটা কেটে যায়। ভালো থাকুন সকলে।